অদ্ভুত এক শহর, যার অন্ধকার রুমে বসে থাকা একটি ছেলে, যার হাত পা বেঁধে রাখা হয়েছে। তাকে শত শত মানুষের সামনে নিয়ে এসে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হচ্ছে। এক শহরের অনেকগুলো মানুষ, সবাই ক্ষিপ্ত, সবাই তাকে মারার জন্য মারিয়ে হয়ে উঠছে। সেই মানুষদের ঠেকিয়ে রাখা গার্ডদের পক্ষে সম্ভব হচ্ছিল না। কি এমন হয়েছে? কিসের জন্য এত রাগ সবার? কেন সবাই তাকে মারার জন্য মারিয়া হয়ে উঠেছে? কেনই বা আবার এই লক্ষ লক্ষ মানুষ তার সামনে সবাই নগ্ন হয়ে একে অপরের সাথে মিলিত হচ্ছে? সবকিছু জানবো আমরা আজকের এই মুভিতে। কথা দিচ্ছি, সত্য ঘটনার উপরে তৈরি এই মুভিটি আজকে আপনার মাইন্ড ব্লো করে দেবে। তাহলে চলুন গল্পে এগিয়ে যাওয়া যাক। 17 জুলাই 1738 সালের কথা। প্যারিসের কোনো এক ছোট শহরে একটি মাছ বিক্রেতা মহিলার পেটের ভিতরে জন্ম নেয় আমাদের এই জন। মহিলাটি মাছ বিক্রি করা অবস্থায় হঠাৎ করে তার পেটের ওয়াটার ব্রেক হয়ে আসে। মহিলাটি তখনই দোকানের নিচেই জনকে জন্ম দেয়। জন্ম দেওয়ার পর জনকে মেরে ফেলার জন্য ছেড়ে দেওয়া হয় সেই মাছের গাদির মধ্যে। সেখানকার নোংরা গন্ধে খানিক সময়ের ভেতরেই বাচ্চাটি কান্না করে ওঠে। আশেপাশের সব মানুষরা লক্ষ্য করে দেখে সেইখানেই একটি বাচ্চা কান্না করছে। আর তখন এই জনের মা সেইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মানুষরা ওকে ধরে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দেয়। তারপর গল্প এগিয়ে যায়। জনকে সেই ছোটবেলাতে নিয়ে আসা হয় একটি এতিমখানায়। যেই এতিমখানাটি পরিচালনা করত ম্যাডাম গাইলোট। ম্যাডাম গাইলোট জনকে পাওয়ার পর ওকে নিয়ে অন্যান্য বাচ্চাদের সাথে একটি রুমের মধ্যে রেখে দেয়। তখন সেখানকার অন্যান্য বাচ্চারা জনকে একটি বালিশ দিয়ে চেপে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক তখন এই ম্যাডাম গাইলোট সেখানে চলে আসে এবং ওদেরকে বেত দিয়ে আঘাত করতেই থাকে। তারপর আমরা দেখি জন বাপ্পেজ আস্তে আস্তে বড় হওয়া শুরু করে এবং আমরা তার মধ্যে অদ্ভুত এক ধরনের ঘ্রাণ শক্তি দেখতে পাই, যে কিনা যে কোনো জিনিসের ঘ্রাণ নিয়ে বলতে পারে সেইটা কোন জায়গা হতে আসছে বা এসেছে। উদাহরণ হিসেবে আমরা দেখি বাচ্চার দূর থেকে একটি বল তার দিকে ছুঁড়ে মারলে সে গন্ধ পেয়েই তার দিকে আসা বলটি সে ধরে ফেলে। অন্যান্য বাচ্চাদের মতো জন কখনোই সাধারণ ও স্বাভাবিক ছিল না। ও মৃত পশু পাখি থেকে শুরু করেই সব কিছুর গন্ধ নিতে পারত। জন গন্ধ নিয়ে বলে দিতে পারত কতদূর পর্যন্ত কোথায় কি আছে, এমনকি পানির নিচে পর্যন্ত কি আছে সেটাও ও বলে দিতে পারত। অদ্ভুত এক ক্ষমতা তার মধ্যে। গল্প এগিয়ে যেতে থাকে। তারপর আমরা দেখতে পাই জনের বয়স যখন 13 বছর, তখন ম্যাডাম গালি তাকে এতিমখানা থেকে নিয়ে এসে এক মহাজনের কাছে বিক্রি করে দেয়। ম্যাডাম গালি যখন টাকা নিয়ে সেই জায়গা থেকে রওনা দেয়, ঠিক তখনই কিছু ব্যক্তি তাকে মেরে ফেলে এবং টাকাগুলো নিয়ে চলে যায়। তখন আমরা জনকে দেখি দিনমজুরের কাজ করা শুরু করে দেয় গৃহলের সাথে। এভাবে তার সময় কাটতে থাকে। একদিন গৃহল জনকে ডেকে বলে, আমি আজকে তোমাকে ডেলিভারি করার জন্য শহরে নিয়ে যাব। ঠিক তারপরেই তারা শহরে চলে আসে। সে এতদিন পচা বাঁশের গন্ধ পেলেও শহরে এসে প্রথমবারের মতো পারফিউমের গন্ধ পায়, যেটি তাকে মুগ্ধ করে। এবং সেই পারফিউমের গন্ধ ফলো করে ও একটি পারফিউমের স্টোরের সামনে চলে আসে। সেখানে দেখতে পায় অ্যামোরেন সাইকি নামের একটি খুব নামি দামি পপুলার পারফিউম তাদেরকে ট্রাই করাচ্ছে। অ্যামোরেন সাইকোর সাথে সেই মেয়েটির শরীরের ঘ্রাণ যখন মিশে যায়, জন বাপ্পেজ জানালার বাইরে দিয়ে অপলক দৃষ্টিতে শুধু সেই দিকে তাকিয়েই থাকে। জন তখনই ঘ্রাণ পায় একটি মেয়ের, যে মেয়েটির শরীরের ঘ্রাণ এত অসাধারণ ছিল যে জন সেইটাকে একেবারে নজর আন্দাজ করতে পারছিলেন না। সে দৌড়ে মেয়েটির ঘ্রাণ ফলো করে মেয়েটির কাছে চলে আসে এবং মেয়েটিকে পিছন থেকে তার ঘ্রাণ নিতে শুরু করে। কিছুক্ষণ পরেই মেয়েটির কাছে মনে হয় কেউ একজন ওকে ফলো করছে। মেয়েটি ঘুরেই জনকে দেখতে পেলে ওর কাছে ফল বিক্রি করার চেষ্টা করে, কিন্তু জন ফলের বদলে মেয়েটির হাতটিকে ধরে ওর মুখের কাছে নিয়ে যায়। নাক দিয়ে ঘ্রাণ নেওয়া শুরু করলে মেয়েটি ভয় পেয়ে সেইখান থেকে পালিয়ে যায়। খানিক সময়ের মধ্যেই জন আবারও নিজেকে ঠিক করে সেই মেয়েটির ঘ্রাণ ফলো করা শুরু করে এবং সেই ঘ্রাণ ফলো করতে করতে মেয়েটির বাসার মধ্যে এসে পৌঁছে যায়।
সেখানে সে দেখতে পায় মেয়েটি ফল কাটছিল। জন মেয়েটির পেছন থেকে এসে মেয়েটির শরীরে ঘ্রাণ নেওয়া শুরু করলে মেয়েটির কাছে মনে হয় ওর পিছনে কেউ আছে। তখনই মেয়েটি পিছনে ফিরে তাকাতেই দেখতে পায় কেউ একজন ওর শরীরের ঘ্রাণ নিচ্ছে। মেয়েটি আবারও ভয় পেয়ে চিৎকার করে উঠলে জন সেইখানে অন্যান্য মানুষদের থেকে বাঁচার জন্য মেয়েটির মুখ চেপে ধরে খুব জোরে। ভুলবশত মেয়েটির নাক ও মুখ চেপে ধরলে মেয়েটির নিঃশ্বাস নিতে না পেরে সেইখানেই মারা যায়। জন মেয়েটিকে ফ্লোরে শোয়ানোর পর মেয়েটির শরীরের মধ্য থেকে পোশাকগুলোকে খুলে পাগলের মতো ওর শরীরের বিভিন্ন জায়গা হতে ঘ্রাণ নিতে আবারও শুরু করে। জন মেয়েটির শরীরে ঘ্রাণ নিতে নিতে হঠাৎ করেই লক্ষ্য করে আস্তে আস্তে মেয়েটির শরীর থেকে ঘ্রাণ কোথাও যেন উধাও হয়ে যাচ্ছে, কারণ মেয়েটি ততক্ষণে মারা গিয়েছে। এগুলো দেখে সে পাগলের মতো আচরণ শুরু করে। গল্প এগিয়ে যায়। জন আবারও ট্যানারিতে ফিরে আসে এবং ট্যানারির মালিক গ্রিমাল ওকে অনেক পরিমাণে খাটায় আর প্রচুর পরিমাণে মারধর করে। সেদিন রাত্রিবেলা জন শুধুমাত্র এগুলো নিয়েই ভাবতে থাকে, কারণ এই ঘ্রাণ সে কোনোভাবেই ভুলতে পারে না। প্যারিসের মধ্যে ওই সময় হাতে কোনো কিছু নামি দামি পারফিউমার্স ছিল, যাদের মধ্যে একজনের নাম ছিল বলদিনী। বলদিনী একসময় অনেক নামি দামি পারফিউমার থাকলেও বর্তমান তার পারফিউমের দোকানে কেউ আর আসে না। উনি বৃদ্ধ হয়ে গেছে এবং ওনার ঘ্রাণ নেওয়ার শক্তি অনেকখানি কমে এসেছে। বলদিনীর একজন সহকারী যখন তাকে এক ধরনের সেন্ট এনে টেস্ট করার জন্য বলে, তখন বলদিনী সেইটাকে নিয়ে তার রুমের ভিতরে চলে যায় এবং টেস্ট করা শুরু করলে উনি একের পর এক ইনগ্রেডিয়েন্টগুলো লেখার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই তার নিজেকে ভুল প্রমাণিত হয়। বলদিনী যখন ঘুমিয়ে যায় তখন তার দরজায় জন আসে। ডেলিভারি দেওয়ার জন্য জন সেইখানে এসে পৌঁছালে বলদিনী জনকে সেই ছাগলের চামড়া ঘরের ভিতরে রেখে দেওয়ার জন্য বলে। জন যখন ভিতরে আসে তখন প্রথমবারের মতো দেখতে পায় এত ধরনের গন্ধের জিনিস সব এক জায়গায়। সেগুলো দেখে এবং অবাক হয়ে যায়। বলদিনী যখন ওকে ওইখান থেকে চলে যাওয়ার জন্য বলে, তখন জন বলে যে আপনি অবশ্যই চান যেন এই লেদারটা একটা ভালো গন্ধ দেয়। তখন বলদিনী বলে, হ্যাঁ অবশ্যই চাই। তখনই জন বলে, আমি অমর এম সাইফি আপনাকে তৈরি করে দিতে পারবো এবং এই লেদারকে সেই গন্ধ দিয়ে ভরে দিতে পারবো। তখন বলদিনী কিছুটা অবাক হয়ে বলে, কিভাবে? তখন জন বলে, আমর এম সাইকি তৈরি করার জন্য যা যা প্রয়োজন তার সব কিছু আপনার ঘরের মধ্যে আছে। জন কোনটার নাম কি সেইটা জানে না, কিন্তু ও গন্ধ চেনে। ও সেইখান থেকে একটি ইনগ্রেডিয়েন্ট নিয়ে বালতিনীকে দেখানোর পর সেইগুলোকে টেবিলের উপরে রাখে। তখন জল বালদিনীকে বলে, আপনি চাইলে আমি আপনার জন্য এখনই আমর অ্যান্সার তৈরি করে দিতে পারবো। বলদিনী ছোট একটি শিশি দিয়ে বলে সেই শিশিতে আমর অ্যান্সারকেই তৈরি করে দেওয়ার জন্য। এখন জন ওর চোখ বন্ধ করে সেইখানে এক ইনগ্রেডিয়েন্ট নিজের হাতে নিয়ে নেয় এবং সবগুলো থেকে একটু একটু করে ঢেলে এক জায়গা করা শুরু করে। বলদিনী ভাবতে থাকে ওর চোখের সামনে এটা কি হচ্ছে, এবং ওর কাছে একটু সময়ের জন্য মনে হয় জন পাগল হয়ে গেছে। যখন বলদিনী জনকে থামিয়ে দেয় তখনই জল বলে, স্যার আপনার আমর অ্যান্সার তৈরি হয়ে গেছে। তখন বলদিনী সেইটাকে টেস্ট করার জন্য একটি রুমালের ভিতরে 2 ফোঁটা ছেড়ে দিয়ে ঘ্রাণ নিয়ে দেখে যে এটা আসলেই আমর অ্যান্সার। ওর মুখ দিয়ে শুধুমাত্র একটাই শব্দ বের হয়, মম্মা মিয়া। তার মানে সে খুশি হয়ে যায়। ঠিক তখনই জন বলে, এইটা আমর সাইগি হতে পারে, কিন্তু এইটা একটা ভালো পারফিউম নয়। আমি আপনাকে এর থেকেও ভালো পারফিউম তৈরি করে দিতে পারবো। সাথে সাথে আরও কিছু জিনিস এক জায়গা করে সেগুলোকে মিশ্রণ করা শুরু করে এবং একটি পারফেক্ট পারফিউম তৈরি করে সেইটাকে বলদিনের হাতে তুলে দেয়। বলদিনী কি বলবে বুঝে উঠতে পারছিল না, কিন্তু বলদিনী ওকে তখন সেই রাতে ওর ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে। জন ওকে বলে, আপনি যদি চান তাহলে আমি আপনার হয়ে কাজ করতে চাই। আমি শিখতে চাই কিভাবে গন্ধ ধরে রাখা সম্ভব। বলদিনী জনকে বিদায় দেওয়ার পর চলে আসে ওর ঘরের মধ্যে এবং সে পারফিউমের কৌটা খুলে সেইখান থেকে ঘ্রাণ নেওয়ার সাথে সাথে
বলদিনী অন্য একটি জগতে হারিয়ে যায়। ও অনুভব করতে পারে যে ও জোয়ান হয়ে গেছে। ও দেখতে পায় ওর পাশে ওর সুন্দরী স্ত্রী, যে তাকে গালে চুমু দিচ্ছে। ওর মনে পড়ে যায় ওর বিয়ের সময়ের কথা। ওর কাছে মনে হয় ও জান্নাতে পৌঁছে গেছে। পরের দিন বালদিনী নিজেই চলে আসে জনের মহাজনের কাছে এবং 50 ফ্রান্সের বদলে জনকে কিনে নিয়ে যায়। জন বালদিনের সাথে কাজ করা শুরু করে। ওরা একসাথে ভালো থেকে ভালো পারফিউম তৈরি করা শুরু করে এবং বালদিনের বিজনেস একেবারে চাঙ্গা হয়ে যায়। জলবান্দিনীকে পারফিউম তৈরি করে দিতে থাকে এবং অন্যদিকে বালদিনী জনকে পারফিউমের সম্পর্কে সবকিছু শেখানো শুরু করে। তখন গিয়ে বলদিনী বলে একটা পারফেক্ট পারফিউমের 12টা কোড হয় এবং বলে যে ইতিহাস সাক্ষী আছে যে একটা পারফেক্ট পারফিউম তৈরি করার জন্য তোমাকে এই 12টার পরে আরও একটা এক্সট্রা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে। একটা এক্সট্রা নোট তোমাকে তৈরি করতে হবে যেটা তোমাকে জান্নাতের সুগন্ধ এনে দেবে। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত ফ্রাউনে তুম্বে একবার সেই পারফিউম খুঁজে পাওয়া গিয়েছিল। আজ থেকে হাজারো বছর আগে সেই সময় যখন সেই পারফিউমের কৌটা খোলা হয়েছিল, তখন খানিক সময়ের জন্য মানুষদের কাছে মনে হয়েছিল তারা সবাই জান্নাতে আছে। কিন্তু এই 12টা কোডের পর 13 নম্বর কোড আজ পর্যন্ত কেউ খুঁজে বের করতে পারেনি। সেইটা কী ছিল? জন সেই দিন থেকেই প্রতিজ্ঞা করে যে ও জান্নাতি পারফিউম তৈরি করবে। সেদিন রাতে ঘুমানোর পর ওর মনে পড়ে যায় সেই প্রথম মেয়েটি ঘ্রাণের কথা। পরের দিন সকালে ঘুম ভাঙার পরেই বালদিনীকে বলে যেভাবেই হোক আমি কিভাবে সেন্ট ধরে রাখতে পারবো সেইটা আমাকে শিখতে হবে। জন বালদিনী ওকে সেন্ট ধরে রাখা শেখানোর জন্য 10,000 গোলাপ ফুল নিয়ে আসে। যেই 10,000 গোলাপ ফুলের মধ্য থেকে মাত্র 1 ফোঁটা এসেনশিয়াল অয়েল তৈরি হবে। ওকে শেখায় কিভাবে কোনো জিনিসের শরীর থেকে ঘ্রাণ বের করার জন্য সেইটাকে গরম পানিতে সিদ্ধ করতে হবে এবং তারপর বাষ্প হয়ে আসা সেই পানির মধ্য থেকে ওরা সেই ঘ্রাণযুক্ত এসেনশিয়াল অয়েলটাকে খুঁজে বের করবে। পরের দিন সকালে জন সেন্ট কালেক্ট করার জন্য লোহা, কাঁচ এবং বিড়াল এগুলোকে সিদ্ধ করা শুরু করে। চুলার মধ্য থেকে বড় বড় আওয়াজ বের হতে আসতে শুনে বলদিনী সেইখানে এসে পৌঁছায় এবং দেখতে পায় জন সব কিছু ভেঙে চুড়ে রেখে দিয়েছে। জন তখন বলদিনীকে বলে যে আপনি আমাকে মিথ্যা বলেছেন, আমি অনেক চেষ্টা করে দেখেছি, কোনো ঘ্রাণ বের হচ্ছে না। তখন বলদিনী দেখতে পারে যে জন আয়রন, গ্লাস, কপার এগুলোর ঘ্রাণ এক জায়গা করার চেষ্টা করেছে এবং দেখতে পায় চুলার মধ্যে একটি বিড়ালকে সিদ্ধ করা হচ্ছে। তখন বলদিনী ক্ষেপে গিয়ে বলে যে এগুলোর কোনো গন্ধ হয় না, তুমি এগুলো কি করছো? তুমি কখনো তোমার, আমার বা বিড়ালের গন্ধ ধরে রাখতে পারবে না। এবং এইটা জানার পরেই জন সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং ও গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। ও আস্তে আস্তে মৃত্যুর পর্যায়ে চলে যায়, কারণ ওর কাছে মনে হয় পৃথিবীতে ওর বেঁচে থাকার আর কোনো কারণ নেই। তখন সেই মৃত্যু অবস্থাতেও জন বালদিনীকে জিজ্ঞাসা করে এখনও কি কোনো রাস্তা আছে যেই রাস্তার মাধ্যমে কোনো মানুষের গন্ধ ধরে রাখা সম্ভব। বালদিনী তখন অবাক দৃষ্টিতে জনের দিকে তাকিয়ে থাকে এবং বলে, হ্যাঁ, অনেক পুরাতন একটি মিষ্টির আর্ট আছে, কিন্তু সেটা আমি তোমাকে শেখাতে পারবো না। সেটা এখান থেকে অনেক দূরের একটি গ্রামে শেখানো হয়। এটা জানার পর অল্প কিছুদিনেই আমাদের জন আবারও সুস্থ হয়ে ওঠে। বালদিনী জনের হয়ে একটি সুপারিশপত্র লিখে দেয় এবং তার বদলে জন 100 পারফিউম তৈরি করার নতুন ফর্মুলা বালদিনীকে দিয়ে যায়। সেদিন রাতে বালদিনীর কাছে মনে হয় ও সব কিছু পেয়ে গেছে, পৃথিবীতে ও আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। সেই রাতে যখন ঘুমানোর জন্য শুয়ে পড়ে, তখন বীজের উপর তৈরি করা সেই বাড়িটি ধসে পড়ে যায় এবং বলদিনী মারা যায়। জন নতুন আশা নিয়ে সেই গ্লাসি শহরের দিকে এগিয়ে যেতে থাকে। জন এতটাই পোড়া কপালের এবং অশুভ একজন মানুষ ছিল যে ও যখন যাকে ছেড়ে গিয়েছে সেই তার নিজের লাইফটাকে হারিয়ে ফেলেছে। জন জঙ্গল পার করে, পাহাড় পার করে ওর যাওয়ার পথে একটি গুহা খুঁজে পায়। সেই গুহার ভেতরে শুধুমাত্র ভেজা পাথর ছাড়া আর কোনো কিছুরই সে গন্ধ খুঁজে পায় না, যার কারণে ওর
মন মানসিকতা স্থির হয়ে আসে এবং ও লাইফে প্রথমবারের মতো সেইখানে একটি শান্তির ঘুম দেয়। ও ঘুমের ভিতরে প্রতিবারই সেই মেয়েটির স্বপ্ন দেখতে থাকে। একদিন হঠাৎ করে ওর ঘুম ভাঙার পর ও দেখতে পায় ওর নিজের শরীরের মধ্যেও আর কোনো গন্ধ নেই। ও খুব দ্রুত সেই পাহাড়ের গুহা থেকে বের হয়ে আসে এবং বাইরে এসে বৃষ্টিতে নিজেকে ভালোভাবে ধুয়ে গোসল করে নেয়। কিন্তু তারপরেও ওর পুরো শরীরে কোনো গন্ধ খুঁজে পায় না। ওর কাছে মনে হয় ওর বেঁচে থাকার সব আশা হারিয়ে ফেলেছে। কত মাস এই গুহার ভেতর ঘুমিয়েছিল ও নিজেও জানে না। কিন্তু পরের দিন সকালবেলা ও চিন্তা ভাবনা করে যেভাবেই হোক আমাকে আমার অস্তিত্ব পৃথিবীর মধ্যে তৈরি করে যেতে হবে। ও আবার সেই গ্রামে শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এবং কিছুদূর যাওয়ার পরে ও এমন একটি গ্রাম পায় যে গ্রামটা ওর জান্নাতি পারফিউম তৈরি করার জন্য একদম পারফেক্ট ছিল। তখনই ও ঘ্রাণ পায় আমাদের মুভির হিরোইন সব থেকে সুন্দরী মেয়ে লড়ার শরীরের। লড়ার শরীরের ঘ্রাণে শুধুমাত্র আকর্ষণ ছিল না, ও আকর্ষণীয় এবং সুন্দরীও ছিল। আমাদের জন সে বহুদূর থেকেও ঘ্রাণের মাধ্যমে লড়াকে দেখতে পাচ্ছিল। ওর কাছে এত ভালো আর কখনোই লাগেনি। ও নিজেকে একটা গাছের পিছনে লুকিয়ে ফেলে এবং লড়াকে সেইখান থেকে চলে যেতে দেখে। ওই ঘ্রাণ পেয়ে মুগ্ধ হয়ে যায় এবং পুরোপুরি পাগলও হয়ে যায় এবং সেই গাড়ির পিছনে ফলো করতে করতে সে চলে আসে সেই শহরে। বালদিনের লিখে দেওয়া সেই প্রশংসাপত্র দেখিয়ে ও শহরের ভিতরে চলে আসে এবং সেই ঘ্রাণ ফলো করে লড়ার বাসের সামনে চলে আসে। লড়া জার্নি করে এসেছে বিধায় মাত্রই গোসল করে উঠেছে। মনে হচ্ছিল জনগণদের মাধ্যমে এই সব কিছুই দেখতে পাচ্ছিল। জন দেয়াল ক্রস করে লড়ার বাসার ভিতরে ঢুকে আসে। লড়া বারান্দায় এসে জানালা খোলার সাথে সাথেই জন ঘ্রাণ পেয়ে পুরোপুরি হারিয়ে যেন যায় কোথায়। মনে হয় পৃথিবীতে এত অমায়িক আকর্ষণীয় ঘ্রাণ আর কোথাও খুঁজে পায়নি, কোনো কিছুতেই খুঁজে পায়নি। তারপর দেখা যায় লড়া ফুল ছিঁড়ে নিয়ে ওর মায়ের সমাধির সামনে রেখে সেটিতে সম্মান প্রদর্শন করে। আর ঠিক সেই কবরের পিছনেই জন দাঁড়িয়ে থেকে সব কিছু দেখছে। কিছু সময়ের ভিতরে লড়ার বাবা এসে ওকে ডেকে আবার বাসার ভিতরে নিয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই জন সেই শহরের মিস্টেরিয়াস আর্ট সেখানেই কাজে ব্যস্ত। সেদিন রাত হওয়ার পর সেই শহরের একটি মেয়ে দুষ্টির মধ্যে দুইজনের ভিতরে ঝগড়া হলে ছেলেটি মেয়েটিকে রেখে সেইখান থেকে চলে যায়। তখন সেইখানে এসে পৌঁছায় জন। জন সেখানে থাকা সেই মেয়েটির মাথায় আঘাত করে ওকে মেরেই ফেলে এবং তার মৃতদেহকে সাথে নিয়ে এসে সেই বয়লিং ট্যাঙ্কের ভিতরে ভরে রাখে এবং মেয়েটিকে নিয়ে ওর এক্সপেরিমেন্ট শুরু করার সাথে সাথেই সেইখানে একটি মহিলা চলে আসে ফুল ডেলিভারি দেওয়ার জন্য। মহিলাটি কথার ছলে সেই এক্সপেরিমেন্ট রুমের ভিতরে ঢুকে আসলে যখনই পর্দা সরাবে ঠিক তখনই জনের শিক্ষক এবং শিক্ষিকা সেখানে চলে আসে। সেই শিক্ষক যখন ওকে বলে তুমি কেন এটিকে ঢেকে দিয়েছ, ও বলে সেন্ট ভালো পাওয়ার জন্য। সেই শিক্ষক সেই পানি থেকে সেন্ট নিয়ে দেখে কিছুই নেই। তখন জন বলে তাহলে আমার এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেছে। জন বুঝতে পারে যে এইভাবে বয়েল করে মেয়েদের শরীরের ঘ্রাণ কালেক্ট করা যাবে না। সেই দিন রাতে সে রাস্তা থেকে একটি বাজারি মেয়েকে ভাড়া করে নিয়ে আসে ওর রুমে। মেয়েটির কাছে মনে হয় জন ওর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে, কিন্তু জনের চিন্তা অন্য। ওর সাথে নিয়ে আসা কিছু একটা বের করে সেই মেয়েটির শরীরে মেখে দিতে শুরু করে এবং বলে আমি তোমার শরীর থেকে তোমার ঘ্রাণ বের করে নিতে চাই। কিন্তু মেয়েটি কিছুই বুঝতে পারে না। ও অ্যানিম্যাল ফ্যাটের উপরে কাপড় লাগানোর পর সেইটাকে সেচে নেওয়ার জন্য যখন একটি কাঁচি বের করে ঠিক তখনই মেয়েটি সেটি দেখার পরেই ভয় পেয়ে যায় এবং মেয়েটি সেটা করতে অস্বীকৃতি জানায় এবং জনকে রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে। কিন্তু জন মেয়েটিকে মাথায় আঘাত করে ওকে সেখানেই মেরে ফেলে এবং ওর মাথার চুলগুলোকে কেটে আলাদা করে ওর পুরো শরীরের ভিতরে অ্যানিমেল ফ্যাট মেখে কাপড় দিয়ে আটকে দেয়। সেদিন পুরো রাত সেই মেয়েটির শরীর থেকে অ্যানিম্যাল ফ্যাটগুলোকে কালেক্ট করে এবং সেইগুলোকে ওর এক্সপেরিমেন্ট রুমে নিয়ে আসার পর সেগুলোকে এক জায়গা করে পানিতে ফুটিয়ে সেই জলীয় বাষ্প থেকে মেয়েটির শরীরে ঘ্রাণ বের করতে সক্ষম হয়। তার পরের দিন রাতে লড়ার জন্মদিন উপলক্ষে সেইখানে একটি আয়োজন করা হয়। সেই আয়োজনে পুরুষ এবং মেয়েরা
মিলে অদ্ভুত এক ভুলভুলিয়া ফাউন্টেন টাচ খেলা শুরু করে। সেইখানে জন চলে আসে লড়াকে ধরার জন্য, কিন্তু লড়া সেইখানেই জনকে দেখতে পেয়ে ভয়ে পালিয়ে যায়। ছেলে এবং মেয়েরা যখন গেম শেষ করে ফিরে আসে তখন সবাই লক্ষ্য করে যে 2টা যমজ বোন মিসিং ছিল। জন ততক্ষণে সেই 2জন যমজ বোনকে মেরে তাদের সাথে নিয়ে এসেছে এবং যমজ মেয়ের শরীর থেকে ঘ্রাণ নেওয়ার প্রসেসিং চালিয়ে যাচ্ছে। আর অন্যদিকে শহরের সবাই মিলে সেই 2জন যমজ বোনকে খুঁজেই যাচ্ছিল। জন সেই মেয়ে দুটির শরীর থেকে ঘ্রাণ কালেক্ট করার পর সেগুলোকে লুকানোর আগেই সেইখানে ওর টিচার চলে আসে। টিচার যখন ওকে বকা করতে শুরু করবে ঠিক তখনই ওর তৈরি করা 1 ফোঁটা সেন্ট হাতের ভিতরে লাগিয়ে নেয় এবং ওর টিচার অনেক রাগান্বিত হয়ে রুমের ভিতরে আসলেও ওর সামনে এসে একেবারেই নরম হয়ে যায় সেই ঘ্রাণ পেয়ে। পরের দিন সকালবেলা সেই শহরের মানুষরা সেই যমজ 2 বোনের মৃতদেহ খুঁজে পায় পানির মধ্যে। এইসব খুন নিয়ে তাদের সেই শহরে চলতে থাকে জল্পনা কল্পনা। শহরের ভিতরে একটি সালিশি বসানো হয়। সেখানে সবাই মিলে ভাবছিল কিভাবে এই খুনগুলোকে ঠেকানো যায়। সেইখানে ললার বাবা বলে ওঠে যে সকল মেয়েদেরকে মেরে ফেলা হয়েছে তারা সবাই ভার্জিন ছিল, তাদের কাউকে শারীরিক নির্যাতন করা হয়নি। পরে শহরে কারফিউ জারি করতে বলা হয়, কিন্তু অনেকেই রাজি হচ্ছিলেন না, কারণ ওদের বিজনেস বন্ধ হয়ে যাবে বলে। এইদিকে জন শহর থেকে একের পর এক মেয়েকে মেরে ফেলে এবং তাদের লাশ শহরের বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া শুরু করে। তখন কোনো উপায় না পেয়ে পুরো শহরের ভিতর কারফিউ জারি করে দেয়। কিন্তু জন এত কিছুর পরেও একের পর এক খুন করেই যাচ্ছিল এবং মেয়েদের ঘ্রাণ সংগ্রহ করে যাচ্ছিল। শহরের ভিতরে মানুষরা সবাই এত ভয় পেয়ে যায় যে তারা ভয়ের মধ্যেই অনেক সাধারণ স্বাভাবিক মানুষদেরকেও গুলি করে বিভিন্ন সময় মেরে ফেলছেন। এসব নিয়ে পুরো শহর জুড়ে সবার মধ্যে আতঙ্ক কাজ করতেছিল। একদিন সবাই মিলে যখন ওদের চার্চে গিয়ে ওদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যাচ্ছিল, খানিক সময়ের মধ্যেই সেই চার্চের ভিতরে একজন এসে খবর পৌঁছায় যে সেই খুনি ধরা পড়ে গেছে অন্য একটি শহরে। সেখানে চার্চে থাকা সবাই খুশি হয়ে যায়, কিন্তু ললার বাবা সেই খুনির ব্যাপারে সব কিছু গবেষণা করে জানতে পারে আসলে এই তথ্যটি ভুল ছিল। সেই খুনিটি ছিল অন্য একজন। সেইখানে খুন হওয়া সব মেয়েদেরকে খুনি রেপ করেছিল, কিন্তু ওদের শহরে মরে যাওয়া কোনো মেয়েকে কখনো রেপ করা হয়নি। তখন লড়ার বাবা বুঝতে পারে যে এটা অন্য একটা খুনি ছিল। অন্যদিকে পুরো শহর আনন্দে মেতেছিল। তারা সবাই টেনশন মুক্ত হয়ে গিয়েছিল যে সেই খুনিটি ধরা পড়ে গিয়েছে। কিন্তু তখনও জন লড়ার উপরে নজর রেখেছিল। এক আনন্দ নাচের অনুষ্ঠানে লড়ার বাবা লড়াকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে লড়া রেগে যায় এবং ওর বাবা ওকে কষে এক চড় মারে। লড়া সেখান থেকে কিছু দূর চলে গেলে সামনেই ওর জন্য অন্ধকারের ভিতরে জন অপেক্ষা করতেছিল। কিন্তু সাময়িক সময়ের মধ্যেই সেইখানে লড়ার বাবা এসে পৌঁছায় এবং লড়া আবারও ওর বাবার কাছেই চলে যায়। সেদিন রাতে লড়ার বাবা একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায় এবং ছুটে লড়ার রুমে এসে দেখে ওর রুমের দরজা জানালা সবই খোলা আছে এবং সে মনে করেই এইখানেই এক মুহূর্তেও আর থাকা যাবে না। পরের দিন সকালবেলায় লড়ার বাবা সব কিছু প্যাকেজিং করে ঘোড়ার গাড়িতে করে সেই শহর ছেড়ে চলে যাচ্ছে। তারা যাওয়া শুরু করলে জন হঠাৎ করেই লড়ার ঘ্রাণ আর পাচ্ছিল না এবং ওর ঘুম ভেঙে যায়। ও দ্রুত ছুটে রুমের বাইরে চলে আসে এবং ও ঘ্রাণ নিয়ে বুঝতে পারে লড়া ওর থেকে অনেক দূরে চলে যাচ্ছে। জন শহরের বাইরে এসে গার্ডকে জিজ্ঞাসা করে লড়া কোন দিকে গিয়েছে। তখন গার্ডরা বলে নর্থের কথা, কিন্তু জন গন্ধ ফলো করে অন্যদিকে দৌড়ানো শুরু করে দেয়। এদিকে জন চলে যাওয়ার পর ওর রুমের ভিতরে চলে আসে সেই ছোট কুকুরটি। ওর মালিকের চুলের ঘ্রাণ পেয়ে মাটি করে সেখান থেকে সেই চুল এবং পোশাক টেনে বের করে ফেলে। জনের টিচার এগুলো দেখে বুঝতে পারে এইখানে কিছু একটা আছে এবং তারা মাটি খোঁড়া শুরু করে। অন্যদিকে জন পাহাড়ের উপর দাঁড়িয়ে ঘ্রাণ নিয়ে আমাদের লড়াকে খুঁজতে থাকে। লড়া কয়েক কিলোমিটার দূরে থাকলেও জন গন্ধের মাধ্যমে ওকে দেখতে পাচ্ছে যে লড়া তার বাবাকে নিয়ে একটি বাংলোতে এসে পৌঁছায় এবং সেই বাংলোটি সারা রাতের জন্য
তারা ভাড়া করে নেয় সে রাত্রি থাকার জন্য। সেই বাংলোর সবগুলো দরজা জ্বালানা বন্ধ করে দেয় লড়ার বাবা। এইদিকে দেখানো হয় জনের রুম থেকে সবগুলো মৃত মেয়ের পোশাক এবং চুলগুলো বের হয়ে আসে। পুরো শহরের পুলিশরা লেগে যায় জনকে খোঁজার জন্য। ঠিক একই সময়ে লড়ার বাবা লড়াকে বলে, আগামীকাল সকালে আমরা এইখান থেকে চলে যাব। তুমি আর কখনোই এই শহরে আসতে পারবে না এবং আমি তোমার বিয়েও ঠিক করেছি। কিন্তু লড়া বলে, তোমার কোনো কথাই শুনবো না। লড়া রেগে রুমের ভিতরে চলে যায় এবং ঘুমানোর চেষ্টা করলে লড়ার বাবা রুমের বাহির থেকে দরজাটা লাগিয়ে পুরোপুরি তালা মেরে দেয়। জন ওর তৈরি করা সেন্ট এক জায়গা করে সব মানুষদেরকে গভীর ঘুমে ঘুমন্ত করে দেয় এবং লড়ার বাবার রুম থেকে চাবি নিয়ে চলে এসে লড়ার রুমের মধ্যে। যখন লাড়াকে মেরে ফেলবে তখনই লাড়ার ঘুম ভেঙে যায়। পরের দিন সকালবেলা যখন লাড়ার বাবা লাড়ার রুমের দরজাটি খোলে তখন দেখতে পায় বিছানায় তার মেয়ের মৃতদেহ পড়ে আছে এবং তার মাথায় কোনো চুল নেই। লাড়ার বাবা চিৎকার করে কান্না শুরু করে। ততক্ষণে জন লাড়ার শরীরে ঘ্রাণটাকে কালেক্ট করে ফেলেছে। এদিকে জন একটি ফাঁকা জায়গায় সে তার পারফেক্ট পারফিউম তৈরি করতে সক্ষম হয়েছে। সেই পারফিউমটাকে ব্যবহার করার আগেই সেইখানে সব দিক থেকে শহরের পুলিশরা ওকে ঘিরে ফেলে এবং ওকে আটকে সেই শহরে নিয়ে যায়। সেখানে ওকে প্রচুর পরিমাণে টর্চার করা হয় এবং লড়ার বাবা ওকে পুরোটা সময় জিজ্ঞাসা করে, তুমি আমার মেয়েকে কেন মেরেছ? ও কোনো কথাই বলে না। তখন ওকে শাস্তি দেওয়া হয় মৃত্যুদণ্ডের। পুরো শহরের সব মানুষ এক জায়গায় হয়েছে শুধুমাত্র এই খুনিকে এক নজর দেখবে বলে। জনকে মারতে সেখানে এক জল্লাদ এসে পৌঁছায়। যখন গার্ডরা রুমে আসে ওকে নিতে তাকে মৃত্যুদণ্ড দিবে বলে, কিন্তু আমরা তখন দেখতে পাই জন স্যুট বুট পরে এক রাজার মতো গাড়ি থেকে নামছে। তাহলে কি এমন হয়ে গেল? যেখানে জন বাপ্টিস্টকে গলায় দড়ি দিয়ে বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে আসার কথা, সেখানে একটি দামি ঘোড়ার গাড়িতে করে সবার সামনে এসে পৌঁছায়। সবাই তাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে যে এখানে আসলে কি হচ্ছে। তারপর আমরা খেয়াল করি যে জনের সামনে থাকা মানুষরা তাদের নাকের ভিতরে সেই ঘ্রাণ পৌঁছাচ্ছিল। তাই তারা সবাই জনের সামনে মাথা নত করতে শুরু করে। জল্লাদের সামনে যাওয়ার পর জল্লাদ জনের সামনে মাথা নত করে হাঁটু গেড়ে বসে পড়ে এবং বলে জন সম্পূর্ণ ইনোসেন্ট। সবাই মিলে আস্তে আস্তে একে একে চিৎকার করা শুরু করে এবং বলে জন ইনোসেন্ট। আসলে তার কারণ কি? তার কারণ হচ্ছে এই সেই জান্নাতি পারফিউম যা মানুষকে জান্নাতি সুখ দিচ্ছিল। আস্তে আস্তে সেইখানে থাকা সব মানুষের নাকের ভিতরে জনের তৈরি করা সেই পারফিউমের সেন্ট পৌঁছে যাচ্ছিল। জন সবাইকে আরও পাগল করে দেওয়ার জন্য ওর পকেট থেকে সেই পারফিউমের কৌটোটি বের করে সেটিকে একটি রুমালের ভিতরে লাগিয়ে সেইটিকে সেখানে ঘুরিয়ে দেয় এবং সেই ঘ্রাণ যতদূর পর্যন্ত যাচ্ছিল সবার কাছে আস্তে আস্তে মনে হতে থাকে তারা সবাই জান্নাতের ভিতরে যেন হারিয়ে যাচ্ছিল। ওদের প্রধান সেখান থেকে উঠে দাঁড়ায় এবং নিজের হাঁটু গেড়ে বসে পড়ে। সবাই বলতে থাকে জন কোনো সাধারণ মানুষ নয়। সবাই মিলে সেইখানে হাঁটু গেড়ে বসে ওর পূজা করা শুরু করে। মানুষরা সবাই কান্নাকাটি শুরু করে এবং একবার তাকে ছুঁয়ে দেওয়ার জন্য চিৎকার করে ওর নাম ধরে ডাকতে থাকে। জন তার হাতের রুমালটাকে আবারও ছুঁড়ে দেওয়ার পর সেই ঘ্রাণে পাগল হয়ে সবাই জামাকাপড় খুলে যার সামনে যে ছিল সে তার সাথেই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এসব দৃশ্য থেকে জনের সেই মেয়েটির সাথে শারীরিক সম্পর্কের কথা ভাবতে থাকে। প্রথমবারের মতো জনের চোখে পানি চলে আসে। জন বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে সেই মেয়েটির সাথে। লড়ার বাবা নিজেকে অনেক কষ্ট করে ধরে রেখেছিল, কারণ তার মাথার ভিতরে তার মেয়েকে হারানোর কষ্টটা সব থেকে বেশিই ছিল। লড়ার বাবা তখন একটি তলোয়ার নিয়ে তার দিকে এগিয়ে আসে। জনকে মারার জন্য কাছে আসলে জনের শরীর থেকে আসা সেই গন্ধের মধ্যে সে তার মেয়ের গন্ধ পাওয়া শুরু করে এবং সে চিৎকার করে সেখানে কান্না করে এবং হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ে। লড়ার বাবা জনকে নিজের ছেলে বলে বুকে জড়িয়ে ধরেন। তারপর আমরা দেখি জন সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে সবার ঘুম ভাঙলে সবাই দেখতে পায় সেখানে তারা জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় একে অপরের উপরে পড়ে আছে। কারো মনে পড়ছে না কিছুই যে সেখানে কি হয়েছিল। পুরো শহরের সব মানুষ একত্রে এই
একই রকম একটি পরিস্থিতির শিকার হয়েছে। তারপর আমরা দেখতে পাই জনের সেই টিচারকে নিয়ে এসে তাকে মৃত্যুদণ্ড দেয় সেই শহরের মানুষ, কারণ তারা সবাই জনের কথা একেবারেই ভুলে গিয়েছে। জন সেই সেন্ট হাতে করে নিয়ে হাঁটতে হাঁটতে এসে ওর সেই পুরাতন শহরে পৌঁছায় যেখানে তার জন্ম হয়েছিল। ও ঠিক ওর জন্ম নেওয়ার সেই জায়গায় এসে সেন্টের বাস্কটি খুলে নিজের মাথায় পুরো সেন্টটাকে ঢেলে দেয় এবং সেইখানে থাকা সব মানুষেরা তার দিকে ছুটে আসে এবং তারা সেই সেন্টের গন্ধে এতটা পাগল হয়ে যায় যে জনের শরীর থেকে ঘ্রাণ নিতে নিতে এক পর্যায়ে সবাই মিলে কামড়ে জনকে খাওয়া শুরু করে, চামড়া থেকে শুরু করে হাড় হাড্ডি পর্যন্ত খেয়ে ফেলে। তারা সবাই জান্নাতি খাবারের স্বাদ পায় আর তারপর সেখান থেকে তারা চলে যায়। তারপর আমরা দেখতে পারি সেখানে শুধুমাত্র জনের সে জুতার জামা পড়ে আছে। তার মানে জনের শরীরের এমন কোনো কিছুই বাদ ছিল না যেটি তারা খায়নি। পরের দিন সবাই সব কিছুই ভুলে যায়, কিন্তু সেখানে পড়ে থাকা জনের সেই সর্বশেষ জান্নাতি পারফিউমের বোতলটি থেকে আর এক ফোঁটা পারফিউম পড়তে গেলেই মুভিটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কমেন্ট করে জানাইও এই মুভির কোন বিষয়টি তোমাদের সব থেকে ভালো অথবা খারাপ লেগেছে। সকলেই ভালো থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো গল্পে।